ম্যাথ স্টাডি উইথ চন্দন স্যার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, দশম শ্রেণীর চ্যাপ্টার ম্যাথামেটিক্সের ওপর গোলক বা স্ফিয়ার, চ্যাপ্টার নাম্বার 12। তো আজকের ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই প্রত্যেকে লাইকস করবে, আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ওকে, তো আসা যাক আজকে যে চ্যাপ্টার গোলক বা স্ফিয়ার। তোমরা এই চ্যাপ্টার করার ক্ষেত্রে আমি একদম প্রথম থেকে স্টার্ট করবো, পুরো বেসিক কনসেপ্ট থেকে। প্রত্যেকে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু পরবর্তী সময় যে সমস্ত আমাদের কোষে দেখে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো আমরা খুব সহজে সলভ করতে পারবো। আমরা যদি ফর্মুলা খুব ভালো করে না বুঝতে পারি তাহলে কিন্তু অনেক প্রবলেম বা সমস্যা আমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমরা তার সলিউশন করতে পারবো না বা সমাধান করতে পারবো না। তো তার জন্য অবশ্যই আমাদের প্রতিটা কনসেপ্ট ভালো করে আমাদের বুঝতে হবে, কেমন? তো প্রথমে আসি গোলক বা স্ফিয়ারের ক্ষেত্রে। এখানে গোলক বা স্ফিয়ার এই কথাটার মধ্যে দিয়ে যদি তোমরা তোমাদের রেগুলার লাইফে তোমরা এই কথাটার সাথে জড়িত, গোলক বা স্ফিয়ার। গোলক বলতে গেলে সাধারণত গোল, তাই তো? গোল আর গোল জিনিস তোমরা তোমাদের ঘরেতেও আছে। ইন জেনারেল গোলক বলতে গেলে আমরা সাধারণত যদি অ্যাজ ফর এক্সাম্পল বলি, ফুটবল তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই দেখেছো, ফুটবল বা তোমাদের যে কোনো প্রকার বল, বা তোমরা ধরো গোল তরমুজ, গোল তরমুজ হয়তো। তো এগুলোও কিন্তু আমাদের এই গোলক বা বলের এক একটা শেপ। তো এক্ষেত্রে আমাদের এই চ্যাপ্টার যখন আমাদের টেক্সট বই যখন স্টার্ট করা হয়েছে তো সেখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে কী করে আমাদের একটা গোলক তৈরি হচ্ছে। তো এখানে তোমরা দেখতে পারো যে একটা হাত পাখা, তোমরা নিশ্চয়ই আমরা গরমে হাত পাখা ইউজ করি, তো ওই হাত পাখার কথা বলা হয়েছে। তো হাত পাখার ক্ষেত্রে যে লাঠিটা থাকে, লাঠিটাকে একটা আমরা অক্ষ ধরছি, ঠিক আছে, অক্ষ বা অ্যাক্সিস। তো লাঠির সাপেক্ষে যদি আমরা হাত পাখাকে ঘোরাই, যদি খুব জোরে জোরে ঘোরাই, তাহলে হাত পাখার যে অংশটা একটা শেপ তৈরি করবে। মনে মনে জাস্ট তোমরা কল্পনা করতে পারো, হাত পাখাকে যদি আমরা ঘোরাই, বা তোমরা নিজেরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যদি আমরা ঘোরাই হাত পাখাকে, তাহলে কিন্তু আমরা একটা শেপ দেখতে পারবো। মনে মনে তোমরা কল্পনা করতে পারো, ওই যে শেপটা হবে ওই নির্দিষ্ট ওই অ্যাক্সিস বা অক্ষের চারিদিকে হাত পাখাটা ঘুরলে যে শেপটা হবে বা আকৃতিটা হবে, ওটা কিন্তু আমাদের একটা গোলকের শেপ পাওয়া যাবে, ঠিক আছে? তো এই অর্ধবৃত্তাকার একটা চাকতি আর কি, মানে আমাদের যে হাত পাখার কথা বলছি, অর্ধবৃত্তাকার চাকতি, অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসকে অক্ষ করে চাকতিটিকে ঘোরালে বলের মতো দেখতে যে ঘনবস্তু দেখতে পাই সেটাই হচ্ছে আমাদের গোলক বা স্ফিয়ার। এই হাত পাখাকে অর্ধবৃত্তাকার কেন বলা হচ্ছে? হাত পাখার যে শেপটা কিন্তু ওপরের যে অংশটা, এই লাঠি অংশটা বাদ দিয়ে, লাঠির নিচের যে অংশটা বেরিয়ে আছে সেটা বাদ দিয়ে বাকি ওপরের যে পোর্শনটা সেটা কিন্তু আমাদের অর্ধবৃত্তের মতো। তো অর্ধবৃত্তের ওই যে অংশটা তার ব্যাসকে কেন্দ্র করে যদি ঘোরানো হয় তাহলে কিন্তু আমরা একটা বল আকৃতির মতো একটা শেপ পাবো, সেটাই হচ্ছে আমাদের গোলক। তো আমরা অ্যাজ পার এক্সাম্পল সিম্পল তোমরা প্রত্যেকেই ওয়াটারমেলন বা তরমুজ দেখেছো, ঠিক আছে? আমি তরমুজটাকে নিয়ে আমি কল্পনা করছি। ওকে, আচ্ছা, আমাদের এখানে তো গোলক তো গেল, গোলকের বেসিক কনসেপ্ট। এবার আসছি গোলকের ক্ষেত্রে বা স্ফিয়ারের ক্ষেত্রে তল বা প্লেন। গোলকের তল কতগুলো আছে? প্লেন বলতে গেলে বাইরের যে পোর্শনটা, বাইরের পোর্শনটা কেমন, সমতল না তোমাদের বক্রতল না অসমতল, কেমন তল? বাইরের পোর্শনটা নিশ্চয়ই আমাদের বাঁকা টাইপের, বাইরের যে পোর্শনটা তরমুজের ক্ষেত্রে বা ফুটবলের ক্ষেত্রে বাইরের পোর্শনটা বাঁকা, তাই তো? বা বক্রতল বলতে পারি এই ক্ষেত্রে, তাই না? তো বক্রতল এখানে কটা আছে? নিশ্চয়ই বক্রতল পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। বাঁকা তল কিন্তু আমাদের একটাই তল আছে, অর্থাৎ গোলকের একটি তল। গোলকের কটি তল? একটি তল। এবং সেই তলটা কী হবে? আমাদের বক্রতল হবে না সমতল হবে? আমরা পরিষ্কার বলতে পারি সেই তলটি আমাদের হয়ে যাবে, কমন সেন্স কী বলে, আমাদের একটি তল হবে এটা। ওকে, একটি তল এবং এটি একটি বক্রতল। ওকে, নেক্সট বলা হচ্ছে যে একটা গোলাকার চামড়ার বল তৈরি করতে কতটা পরিমাণ চামড়া লেগেছে। একটা বল তৈরি করতে হবে। সাপোজ আমরা যে ক্রিকেটের যে বলগুলো আমরা খেলি ক্রিকেট খেলার ক্ষেত্রে, তো তার বলের ক্ষেত্রে একটা চামড়া থাকে,
তাই না? সবুজ রঙের চামড়া বা লাল রঙের চামড়া থাকতে পারে। তো কতটা ওই চামড়া থাকবে, ঠিক আছে? তো এর জন্য আমাদের কী জানা দরকার না, গোলকটাতে কতটা পরিমাণ চামড়া রয়েছে তার জন্য আমরা গোলকের এই বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তো এখানে কিছু এই এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পল তোমরা দেখতে পারো, আমি ডিটেলসে যাচ্ছি না। ওই একটা বলের ওপর সুতো জড়ানো হয়েছে টোটালটা, সুতো জড়িয়ে সেখানকার যে মাপটা পাওয়া যাচ্ছে সেই মাপটা আমরা 4টে বৃত্তের মধ্যে রাখা হয়েছে। মানে জাস্ট এখান থেকে আমরা পুরো সুতো জড়ানো হয়েছে এখানে একটা গোলাকার কোনো একটা বস্তুর ওপর পুরো সুতো আমরা জড়িয়ে পুরো একদম জড়িয়ে রাখা হয়েছে। রাখার পর যতটা সুতো জড়ানো হয়েছে সেই সুতোটাকে নিয়ে আমরা 4টে বৃত্ত তৈরি করেছি। 4টে বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ কিন্তু আমাদের সমান। আর সেখান থেকে আমরা ওই গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো, কারণ প্রতিটা বৃত্তের ক্ষেত্রফল কত হয়, বৃত্তের ক্ষেত্রফল আমরা পাই আর স্কোয়ার। এখানে আর হচ্ছে বৃত্তের রেডিয়াস, আর বৃত্তের রেডিয়াস আর এখানে আমরা যে গোলক নিয়েছি এই গোলকের ব্যাসার্ধ কিন্তু দুটো সমান। তো এই দুটো কম্পেয়ার করা হয়েছে বা তুলনা করে কিন্তু আমরা করেছি। একটু ডিটেলসে তোমরা পড়ে জানতে পারবে এটা। তো এক্ষেত্রে আমাদের গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল পাওয়া যাবে 4πr², মানে কতটা আমাদের চামড়া দেওয়া আছে বা সমগ্রতলের ক্ষেত্রফল আমরা পাবো। অর্থাৎ গোলকের বক্রতলের বা সমগ্রতলের ক্ষেত্রফল বা কার্ভ সারফেস অর হোল সারফেস এরিয়া হচ্ছে আমাদের 4πr²। তো এখন একটা প্রয়োগে একটা অঙ্ক আছে, প্রয়োগে অঙ্ক বলা হচ্ছে যে যদি বলটির ব্যাস 42 সেন্টিমিটার হয় তবে বলটিতে কতটা চামড়া আছে, ব্যাস দেওয়া রয়েছে। আচ্ছা, আমাদের ফর্মুলাটা আমি একটু ভেরিফাই করে বলি। ফর্মুলাটা যে রয়েছে আমাদের, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কী ফর্মুলা না 4πr²। এখানে অবশ্যই আমাদের কিন্তু মার্ক করে রাখতে হবে 4πr², যেখানে আর হচ্ছে আমাদের গোলকের ব্যাসার্ধ। আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, কেমন? তো ব্যাসার্ধের ক্ষেত্রে যদি আমরা একটু ছবিটা, গোলকের ব্যাসার্ধ বলতে আমরা কি কোন পোর্শনটা বুঝবো একটু যদি আমরা ভালো করে দেখি পড়ি একটু। সাপোজ এটা একটা গোলক আছে, ঠিক আছে, আর এটা গোলকের সেন্টার, কেন্দ্র। গোলকের এটা মাঝের পোর্শন বলে ধরা যেতে পারে। এটা মাঝের পোর্শন। ধরো এটা তরমুজের এটা মাঝের পোর্শন, আর মাঝে একটা কেন্দ্রবিন্দু আছে, সেন্টার বা কেন্দ্রবিন্দু আছে। আর এই সেন্টার থেকে এই যে দূরত্ব, এই দূরত্বটা আমরা বলি ব্যাসার্ধ আর বলা হয়, গোলকের ব্যাসার্ধ আর। এটা আমরা বলে থাকি গোলকের ব্যাসার্ধ আর। ঠিক আছে, তো গোলকের যে কোনো গোলকে যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব বা সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, তখন কিন্তু আমাদের অলওয়েজ ব্যাসার্ধ জানা দরকার। মানে একটা গোলক তৈরি করতে গেলে কিন্তু আমাদের একটা অবশ্যই ব্যাসার্ধ অবশ্যই দেওয়া থাকবে। গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা আয়তন আমরা যখন বলবো অবশ্যই তার ব্যাসার্ধ জানা দরকার। ব্যাসার্ধ যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং ঘনফল বা আয়তন খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের গোলকের আমাদের একটা ব্যাসার্ধ। তো যাই হোক, তো এখানে দেওয়া আছে। আর ব্যাস হচ্ছে আমাদের পুরো যেটা আসবে গোটাটা ব্যাস। যদি ব্যাসটাও যদি বলে দিই আমি, ব্যাসের যে শেপটা, যদি আমি একটা ফিগার ড্র করি,
এই যে পুরো গোটা পোর্শন যেটা রয়েছে এটাকে আমরা বলতে পারি ব্যাস। পুরো এখান থেকে মাঝখানে বরাবর যেটা যাচ্ছে এটা সেন্টার বলতে পারি, মাঝখানে সেন্টার আছে, এটাকে বলো ব্যাস। ব্যাস হচ্ছে আমি ধরে নিচ্ছি 2r, এটা হচ্ছে ব্যাস। ঠিক আছে, তো যাই হোক, এখন দেওয়া রয়েছে আমাদের কোশ্চেন প্রয়োগবাণী দেওয়া রয়েছে, যদি বলটির বা গোলকের ব্যাস 42 সেন্টিমিটার হয় তবে বলটিতে কতটা চামড়া আছে। অর্থাৎ এখানে ব্যাস দেওয়া আছে, ব্যাস কত আছে 42। আচ্ছা, ব্যাস যদি 42 হয় তাহলে ব্যাসার্ধ কত হয় তোমরা সবাই জানো, যদি ব্যাস 42 হয় ব্যাসার্ধ অর্ধেক হয়ে যাবে, ব্যাসার্ধ তখন হয়ে যাবে 21 সেন্টিমিটার। অতএব বলটির সমগতলের ক্ষেত্রফল কী, সমগতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, আমরা এই জাস্ট জানলাম 4πr², অর্থাৎ 4π ইন্টু আর এর ভ্যালু জাস্ট বসানো হয়েছে, গানের ভ্যালু কত 21 এখানে বসানো হয়েছে, তাহলে 4 ইন্টু 4 পায়ের ভ্যালু বসানো হয়েছে 22/7 ইন্টু 21 ইন্টু 21। এখান থেকে যদি আমরা ক্যান্সেল করি, ক্যান্সেল করলে কি পাবো, 7 দিয়ে ক্যান্সেল করলে এটা হয়ে যাবে 7 3 21, আর 21 3 22 4 88 88 পাবো, আর 21 3 63 63, এটা গুণ করলে পাওয়া যায় 324, 5 গুণ করলে পাওয়া যায় 5 5 4 4 এত বর্গ সেমি, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 5 5, এখানে হয়ে যাবে 5 5 4 4 এত বর্গ সেমি। অর্থাৎ বলটিতে এত বর্গ সেন্টিমিটার 5544 বর্গ সেন্টিমিটার চামড়া আছে। ওকে, নেক্সট এখন আমরা আসবো প্রয়োগ 2। প্রয়োগ 2তে বলা হচ্ছে যে লোহার পাতে তৈরি একটি গোলকের ব্যাস 14 সেন্টিমিটার, গোলকটিতে রং করতে প্রতি বর্গ সেন্টিমিটার 2.50 টাকা হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করো। তো এখানে গোলকের ব্যাস দেওয়া আছে, ব্যাস কত 14, গোলকের ব্যাস যদি 14 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, আমি এখানে ধরে নিচ্ছি ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, অর্থাৎ আর ইকুয়াল টু কত হবে না 14/2 সমান আর সমান 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। এখন গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কী হয়, জাস্ট একটু করা হলো, কি ফর্মুলা 4πr²। আমরা জাস্ট এখানে ভ্যালু পুট করেছি, আর এর ভ্যালু কত, এখানে আর এর মান হচ্ছে 7, অর্থাৎ 4 গুণিতক আর পায়ের ভ্যালু হচ্ছে 22/7, তোমরা এটা জানো পাই ইকুয়াল টু 22/7 হয়, তোমরা এটা জানো, জাস্ট ভ্যালু বসানো হয়েছে, আর এর ভ্যালু 7 × 7 সমান 616 সেন্টিমিটার স্কোয়ার। যদি আমরা এটা ক্যান্সেল করি 7 7 ক্যান্সেল করলে 22 88 আর ইন্টু 7 পড়ে থাকবে, 27 56 6 হাতে 5 27 56 161, তো 616 এটা অ্যান্সার পাওয়া যাবে। ঠিক আছে, অর্থাৎ গোলকটিতে রং করতে এখন আমরা পেলাম সমগ্রতলের ক্ষেত্রফল 616 সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু আমাদের বলে আছে যে 2.50 টাকা, 2.50 টাকা হিসাবে, অর্থাৎ 2.5 টাকা হিসাবে মোট কত খরচ পড়বে প্রতি বর্গ সেন্টিমিটার। তো আমাদের টোটাল বর্গ সেন্টিমিটার কত এসেছে 616, তাহলে এখন 2.50 টাকা হিসাবে আমাদের মোট খরচ পড়বে 2.50 গুণিতক 616। তো যদি আমরা এটা গুণ করলে আমরা কিন্তু 1540 এই অ্যান্সারটা পাবো, 1540 অ্যান্সার পাওয়া যাবে। কেমন, যদি কোনো গোলক একটা পাথরের তৈরি হয়, গোলাকার বলটি যদি নিরেট পাথরের বল হতো তবে ওই বলে কতটা পরিমাণ পাথর থাকবে। তো এখানে পাথর বলতে কতটা পরিমাণ পাথর রয়েছে, তো এই ক্ষেত্রে তো আমরা ক্ষেত্রফল বললে তো হবে না, নিরেট গোলক, নিরেট মানে কি সলিড, লোহার বল সলিড, কিন্তু আমাদের যে ফুটবলের ভিতরে কিন্তু ফাঁপা, ফুটবল কিন্তু নিরেট হবে না, তরমুজ কিন্তু সলিড, যদি বলে লোহার বল বা পাথরের বল সেটা কিন্তু আমাদের সলিড বা নিরেট। তো এই নিরেট পাথরের বলে কতটা পরিমাণ পাথর বা লোহার পরিমাণ আছে সেটা আমাদের যদি নির্ণয় করতে হয়, তখন আমাদের কি নির্ণয় করতে হবে, তখন অবশ্যই আমাদের গোলকের আয়তন নির্ণয় করতে হবে। তো এখানে দেখো গোলকের আয়তনের যে ফর্মুলা, গোলকের আয়তনের ফর্মুলা কীভাবে এসছে সেই জায়গাতে যাচ্ছি না, এখানে ফর্মুলা জাস্ট তোমরা জেনে রাখো, আমাদের লাগবে এক্ষেত্রে। গোলকের আয়তন হচ্ছে 4/3πr³, 4/3πr³, যেখানে 8 হচ্ছে গোলকের ব্যাসার্ধ, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, এবং গোলকের আয়তনের ফর্মুলা 4/3πr³, এখানে পরিষ্কার ওরা নোট করে দিয়েছে 4/3πr³। তো এর উপর বেস করে একটা অঙ্ক দেখা যাক কী দেওয়া রয়েছে। প্রয়োগ 3 দেওয়া আছে যে 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের
14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, এখানেও কিন্তু ব্যাস দেওয়া রয়েছে 14, অর্থাৎ ব্যাসার্ধ কত হবে 7 সেন্টিমিটার। নিরেট পাথরের বলে কতটা পরিমাণ পাথর আছে হিসাব করব। কী করে আমরা হিসাব করব? অর্থাৎ আয়তনের ফর্মুলা কি, জাস্ট এই মাত্র করা হলো, কত 4/3 পাই আর কিউব। তো আমরা এখানে এই 4/3 পাই আর কিউব ফর্মুলা আমরা ইউজ করব। 4/3 পাই আর কিউব ফর্মুলা ইউজ করলে আমরা এখান থেকে কী পাচ্ছি না 4/3 পাইয়ের ভ্যালু বসানো হয়েছে, 4/3 পাই আর কিউব, এই ফর্মুলা আমরা এখানে ইউজ করছি। 4/3 জন্য 4/3 এখানে পাচ্ছি, 4/3 বসানো হয়েছে। পায়ের ভ্যালু কত, পায়ের ভ্যালু 22/7 বসানো হয়েছে। আর আর এর মান কত, এখানে আর এর মান হচ্ছে 7, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর 7 ছিল, অর্থাৎ 7 কিউব বসানো হয়েছে। তাহলে যদি আমরা এখানটা ক্যালকুলেশন করলে কী পাবো, জাস্ট আমরা সিম্পল ক্যালকুলেশন করতে পারি। এটা কত হবে, এটা যদি এটা 7 আছে, 7 দিয়ে এটা কাটা হয় তাহলে 7 স্কোয়ার পাবো এটা, ঠিক আছে। আর তাহলে হয়ে যাচ্ছে 7 7 49, অর্থাৎ আর 22 88, 88 আর 49, এটা গুণ করলে তোমরা অ্যান্সার অবশ্যই পাবে। এই ক্ষেত্রে যদি দেখা যায় 8 9 72 2 হাতে 7, 8 9 72 7 79 ইন্টু 4 8 32 2 হাতে 3, 4 8 32 3 35, ঠিক আছে। যদি অ্যাড করা হয় 2 9 দিয়ে 11 1 হাতে 1, 5 জায়গায় 6 7 13 3 হাতে 1 4, অর্থাৎ 4312 পাবো। 4312 এত ঘন সেন্টিমিটার আমাদের অ্যান্সার হবে। অর্থাৎ গোলকাকার নিরেট পাথরের মধ্যে পাথর আছে 4312 ঘন সেন্টিমিটার। সরি, এখানে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে যদি আমরা ভাগ করি এই অ্যান্সারে, 3 দিয়ে ভাগ করলেও আমরা অ্যান্সারটা পাবো। কি বললাম জাস্ট একটু আগে, 431 আমাদের 43 পাবো আমরা 4312 ডিভাইড বাই 3, যদি এটা ভাগ করা হয় 4312, 3 1 3 পাওয়া যাবে, ঠিক আছে। 1 3 3 4 12, 1 1 3 3 9 পাওয়া যাবে, বিয়োগ করলে আমরা 2 আর এখন 2 পাবো, 3 7 21, বিয়োগ করলে 1 পাবো, অর্থাৎ 1437 হোল 1/3, অর্থাৎ 1437 পূর্ণ 1/3 ঘন সেন্টিমিটারটি আমাদের অ্যান্সার হবে। নেক্সট প্রয়োগ 4 বলা হচ্ছে যে 0.7 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কোনো পাথরের গোলকাকার বল চৌবাচ্চা জলে ডোবালে কতটা পরিমাণ জল অপসারিত হবে। অর্থাৎ এখানে একটা চৌবাচ্চার মধ্যে একটা পাথরের গোলককে রাখা হচ্ছে, সেক্ষেত্রে কতটা পরিমাণ জল আমাদের অপসারিত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো সেটা আমরা কীভাবে নির্ণয় করব, এখানে কিন্তু আমাদের যে পাথর ডোবালে জল বেরিয়ে যাচ্ছে, জল অপসারিত হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু পাথরের যে আয়তন, সেই সেম পরিমাণ আয়তনের জল কিন্তু চৌবাচ্চা থেকে অবশ্যই অপসারিত হবে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের ওই পাথরের গোলাকার যে বল আছে তার আয়তন নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা ব্যাসার্ধ আমরা 8 ডেসিমিটার ধরে নিয়েছি, কিন্তু আমাদের দেওয়া ছিল আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.7 ডেসিমিটার। তাহলে এখন গোলকাকার বলের আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পায়ের মান বসানো হয়েছে, পায়ের মান কত 22/7 ইন্টু আর এর ভ্যালু 0.7 হোল কিউব ছিল, অর্থাৎ 0.7 আমরা 3 বার লিখেছি, ঠিক আছে। 0.7 আমরা 3 বার লিখেছি। তাহলে এখন আমরা এখান থেকে যদি বসাই, দেখতে পাচ্ছ পরের লাইনে কী করা হয়েছে, 4/3 4/3 গুণিতক 22/7 গুণিতক এই 0.7কে আমরা কী লিখতে পারি 7/10, তারপরটাকেও 7/10 লেখা হয়েছে, তারপরটাকে আমরা 7/10 লিখেছি, এত ঘন ডেসিমিটার। এবার যদি আমরা পুরোটাই গুণ করি, আমরা জাস্ট একটু গুণ করেছিলাম যে 22 7 7 49 আর 4 গুণিতক 22, 22 88, এর আগের অঙ্কটাই করেছিলাম 88 আর 49। যদি এটা আমরা গুণ করি, গুণ করলে পাবো 4312, ওকে।
আর এটাকে 3 দিয়ে ভাগ করতে হচ্ছে, এটাকে আবার 3 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো, কত পেয়েছিলাম আগের অঙ্ক করতে, আগের অঙ্কের মতো সেম 43143 1/3 এটা পাওয়া যাবে। কিন্তু এখানে ঘন ডেসিমিটার ছিল, আমি ঘন ডেসিমিটার থেকে ঘন সেন্টিমিটার করেছি। তো কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, আর ডেসিমিটার থেকে সেন্টিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। কিন্তু এখানে যেহেতু ঘন কথাটা আছে, ঠিক আছে, যেহেতু এখানে ঘন কথাটা আছে তার জন্য আমরা 10 দিয়ে গুণ করবো না, 10 কিউব দিয়ে গুণ করবো। আর 10 কিউব মানে কত হয় 1000। ওকে, তো 100 দিয়ে গুণ করলে এটা কী হয়ে যাচ্ছে আমাদের, তখন 100 হাজার কেটে যাবে, তখন কেটে গেলে তখন এত ঘন সেন্টিমিটার পড়ে থাকবে, অর্থাৎ এত মান হয়ে যাচ্ছে আমাদের এই অ্যান্সারটা। এই অ্যান্সারে যে পেয়েছিলাম যে একটু আগে 1437 1437 গুণ 1/3 এত ঘন সেন্টিমিটার, অর্থাৎ গোলাকার বলের আয়তন এত। তাহলে আমাদের যে কতটা পরিমাণ, এখানে কোশ্চেন ছিল যে কতটা পরিমাণ জল অপসারিত হবে, সুতরাং আমরা বলতে পারি যে চৌবাচ্চার জলে ওই বল যদি ডোবানো হয় তাহলে 1437 গুণ 1/3 ঘন সেন্টিমিটার আয়তনের জল অপসারিত হবে। ওকে, পরবর্তী অঙ্ক প্রয়োগ 5 দেওয়া রয়েছে, যদি কোনো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 2464 অর্থাৎ 2464 বর্গমিটার হয়, তবে ওই গোলকের আয়তন কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি। এখানে আমরা প্রথমে কি করেছি, ধরে নিচ্ছি যে গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 মিটার। ওকে, এখন সমগ্র তলের ক্ষেত্রফল কত দেওয়া আছে 2464, আর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কী হয় 4πr² ইউজ করা হয়েছে, অর্থাৎ শর্তানুসারে 4πr² = 2464। এখান থেকে আমরা পায়ের মান বসিয়েছি 22/7 × r² = 2464। তাহলে এখন বাম দিকে যদি r² রাখি আর 4/7 যদি ডান দিকে আনা হয় তখন কী হয়ে যাবে, 7 ওপরে গুণ হয়ে যাবে, 4 আর 22 নিচে চলে আসবে। যদি আমরা এটা ক্যান্সেল করলে আমরা যেটা পাবো 22, 4 এগুলো যদি কাটি, এটা যদি আমরা 11 দুগুণে 22 যদি হয়, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 2 6, 11 দুগুণে 22, 11 4 44 সেটা পাবো। আবার 4 দিয়ে 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 112, 4 দিয়ে কাটলে হয়ে যাবে 28, ঠিক আছে, অর্থাৎ 28 × 7 পাওয়া যাবে, অর্থাৎ 7² × 2²। সুতরাং আর এর মান কত হয়ে যাবে না 7 × 2, এখান থেকে পাবো আর এর মান হয়ে যাবে 8 = 7 × 2 অর্থাৎ 14। সুতরাং আর এর মান 14 মিটার। এখন আমাদের বলা আছে যে গোলকের আয়তন নির্ণয় করতে হবে। তো গোলকের আয়তনের ফর্মুলা জাস্ট একটু আগে করা হয়েছে, ফর্মুলা কি 4/3 πr³। তো 4/3 পায়ের মান বসানো হয়েছে 22/7 গুণিতক আর এর মান 14 গুণিতক 14 গুণিতক 14। এটা জাস্ট আমরা ক্যালকুলেশন করেছি, তোমরা কাটাকুটি করতে পারো বা যদি এটা গুণ করে ভাগ করো, ভাগ করলে আমরা এই অ্যান্সারটা পাবো কত 11498.67 এত ঘন মিটার। ঠিক আছে, তো আজকের এই প্রথম পর্বে গোলক যে চ্যাপ্টার এর ওপর যে প্রথম পর্ব হলো আজকে, এখানে এই পর্যন্তই আমি করছি। পরবর্তী পর্বে আমরা যে অর্ধগোলক আছে সেই অর্ধগোলক নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।